Dreams are illustration from the book your soul is writing about you. কথাটা বেশ ড্রামাটিক, কিন্তু সত্যি, এবং এই স্বপ্নের সাথেই মানুষের বেড়ে ওঠা। একজন স্বাভাবিক মানুষ প্রতি রাতে 4 থেকে 6 রকম স্বপ্ন দেখে। এই স্বপ্নের রকম ফের আছে। কিছু স্বপ্ন ইন্সপায়ার করে, কিছু স্বপ্ন আমাদের ভালনারেবল করে, কিছু স্বপ্ন গেঁথে যায়, কিছু স্বপ্ন মুছে যায় সাথে সাথেই। ক্রিস্টোফার নোলানের বিখ্যাত সিনেমা ইনসেপশনের লেয়ার্ড স্বপ্ন, কালজয়ী সিনেমা ইটার্নাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ডের সাররিয়ালিস্টিক স্বপ্ন, কিংবা হারুকি মুরাকামির বিখ্যাত উপন্যাস আফটার ডার্কের স্বপ্ন, যে স্বপ্নে একটা আলাদা জগতই তৈরি হয়ে যায় উপন্যাসের প্রোটাগনিস্টদের জন্য। এসব থেকে স্পষ্ট হয় একটাই বিষয়, স্বপ্নের বোধ হয় অসীম ক্ষমতা, চাইলে সে নিয়ন্ত্রণ করতে পারে অনেক কিছু। কিন্তু স্বপ্ন মানেই কি ভালো? স্বপ্ন যে রিয়েলিটির মুখোমুখি করে আমাদের, তা কি সবসময়ই স্যাটিসফাইং, নাকি ক্ষেত্র বিশেষে সাফোকেটিং, দম বন্ধ করে আসার মতো? ফাউন্ডার অব সাইকোঅ্যানালাইসিস সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, আত্মা থেকে যা আসে সেটাই স্বপ্ন। কিন্তু আত্মা থেকে আসা স্বপ্ন যদি কাউকে আটকে ফেলে অন্তহীন এক লুপে, তাহলে খারাপ না বিষয়টা? ধরা যাক আপনি এমন এক স্বপ্ন দেখছেন যে স্বপ্ন প্রতিদিন আপনার ঘন্টার পর ঘন্টা কেড়ে নিচ্ছে, আপনার স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে দিচ্ছে। আপনি কি তখন সেই বিষয়টিকে স্বপ্ন বলবেন, নাকি বলবেন দ্য ডার্ক সাইড অফ ড্রিম, অর্থাৎ দুঃস্বপ্ন? আন্তন চেখভ বলেছিলেন, আমার দাদি সবসময় বলতেন, মন খারাপ নিয়ে কখনো ঘুমোতে যেও না দাদু ভাই, তাহলে বিপদে পড়বে। এই বিপদ নানা অবয়বে আসতে পারে, যার মধ্যে একটি অবয়ব ম্যালাডেপটিভ ডে ড্রিমিং। ছেঁড়া কাঁথায় শুয়ে আকাশকুসুম স্বপ্ন কিংবা অলিক স্বপ্ন না এটা, বরং এটা এমন এক স্বপ্ন যে স্বপ্ন থেকে আক্রান্ত মানুষেরা সহজে বের হতে পারে না, এক দীর্ঘ, প্রচণ্ড দীর্ঘ স্বপ্নের আবর্তে আটকে পড়া। বিষয়টার আর একটু গভীরে যাওয়া যাক। আমরা অনেকেই ছোটবেলা থেকেই পড়ালেখায় বেশ ভালো, শিক্ষা জীবনের সব ক্ষেত্রে সাফল্যের স্মারক রাখতে রাখতে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। একসময় প্রেমে জড়িয়ে যাই ব্যাচমেটের সাথে। অনেক সময় সেই প্রেম বেশি দিন স্থায়ী হয় না এবং আমরা ভালনারেবল হয়ে যাই। সে বাইরে যাওয়া বন্ধ করে দিই, নিজের রুমের দরজা বন্ধ করে সারাদিনই কাটাতে থাকি ঘরের ভেতরে। পড়াশোনা, একাডেমিক ক্যারিয়ার, পরিবার, বন্ধুবান্ধব সবার থেকে কেমন যেন হারিয়ে যেতে থাকি আস্তে আস্তে। অনেক সময় আমরা বুঝতে পারি না আমরা একটা ভয়ঙ্কর লুপে আটকে গেছি, যার নাম ম্যালাডেপটিভ ডে ড্রিমিং। অনেক ক্ষেত্রে ডাক্তারের কাছে যাই, ডাক্তারও দিশেহারা কেস স্টাডিতে ম্যাক্সিমামই দেখা যায় একটা কাল্পনিক স্বপ্নের জগতে বাস করা শুরু করেছে প্রোটাগনিস্ট। স্বপ্নটা প্রথম খুব ভালো লাগে, গভীর ঘুমের এই স্বপ্নে নিজেকে আবিষ্কার করে অন্য এক জগতে, যেখানে সবাই আছে, সবাইকে নিয়ে সে খুব সুখী, কোথাও কোনো কষ্ট নাই। কিন্তু স্বপ্ন থেকে জেগে ওঠার পর মাথায় খুব যন্ত্রণা হয়। এরপর দেখা যায় এই স্বপ্নই ঘন্টার পর ঘন্টা ধরে সে দেখছে। এই স্বপ্নের কারণেই সব স্বাভাবিক কাজ আটকে গেছে। তখন ভয় পাওয়া শুরু হয়। এই উইয়ার্ড ড্রিমের প্যাটার্ন প্রথমবার শনাক্ত করেছিলেন সাইকোলজিস্ট এলি সামার 2002 সালে। তিনি কিছু মানুষের ঘুম এবং স্বপ্ন নিয়ে অ্যানালিসিস করে ম্যালাডেপটিভ ডে ড্রিমিং আবিষ্কার করেন। ম্যালাডেপটিভ শব্দের অর্থ হচ্ছে এমন কিছু যা অ্যাডাপটিভ না, যা পরিবেশের সাপেক্ষে পাল্টায় না। আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি তা বেশ স্বাভাবিক এবং তা অ্যাডাপটিভ হতে পারে। স্বপ্ন মানুষকে তাদের ইমোশনাল স্টেট, থট প্রসেস, ফিজিক্যাল হেলথ অনুযায়ী রেমেডি কিংবা সাজেশনও দেয়। কিন্তু যখনই সেটা ম্যালাডেপটিভ স্বপ্নে চলে আসে, সেটা হয়ে যায় ক্লান্তিকর, টায়ারিং এক জার্নি। মানুষের ইমোশনাল স্টেটকে সাহায্য করার বদলে তা হয়ে যায় মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য একটা ক্ষতিকর বিষয়। এই স্বপ্ন দেখার অভ্যাসটা শুরু হয় খুব সাদামাটাভাবে। যারা ডিপ্রেশনে আছেন বা খানিকটা হলেও বিপর্যস্ত হয়ে আছেন জীবনযুদ্ধে, তাদের জন্য এই স্বপ্ন কাজ করে একটা ডিস্ট্র্যাকশন, রিয়েলিটি থেকে খানিকটা আইসোলেশন হিসেবে।
এবং এখান থেকেই শুরু হয় এই চক্রের। দিল্লি ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ইকোনমিক্সের স্টুডেন্ট স্নেহাশিস সোম। স্নেহাশিস ম্যালাডেপটিভ ডে ড্রিমিংয়ের রোগী তখন হয় যখন তার বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে। একদিকে একাডেমিক প্রেশার, অন্যদিকে মানসিকভাবে বিপর্যস্ত স্নেহাশিস একদিন খেয়াল করেন সে অধিকাংশ সময়ে ঘুমিয়ে কাটাচ্ছেন এবং স্বপ্নে সে রূপান্তরিত হয়েছে এক রক স্টারে। ক্যাম্পাসে তার কনসার্টে হাজার হাজার মানুষ ভিড় করছে। ক্যাম্পাসের 1 নম্বর সেলিব্রিটি সে। পরিবারেও সে বেশ সুখী, বাবা মা আর সে। ছোট কিন্তু সুখী একটা পরিবার, সব মিলিয়ে একটা হোলসাম সিনারিও। প্রতিবার স্বপ্ন দেখে ওঠার পর তার বেশ চনমনে লাগতো এবং জেগে থাকা বাকি সময়টুকু সে স্বপ্নের ঘোরেই কাটিয়ে দিত। এবং এভাবেই একসময় এসে স্নেহাশিস খেয়াল করল সে আর ক্লাসে যাচ্ছে না। ক্লাস, এক্সাম, বন্ধুবান্ধব কারো সাথেই তার কোনো সম্পর্ক নেই। সে ঘরের এক কোণে একা হয়ে ঘুমোচ্ছে আর দেখছে স্বপ্ন, এক ভীষণ দীর্ঘ স্বপ্ন। ফ্যান্টাসি যখন ঘন্টার পর ঘন্টা গিলে নিচ্ছে তখন তার খেসারত দিতে থাকে একাডেমিক পারফরমেন্স, ক্যারিয়ার, রিলেশনশিপ সহ বহু কিছু। যেহেতু অনেক সময় ইনভেস্ট করতে হয় এই স্বপ্নের পেছনে, মস্তিষ্ককে খাটতে হয় প্রচুর, মস্তিষ্কের উপর তীব্র একটা চাপ পড়ে। এ কারণেই ম্যালাডেপটিভ ডে ড্রিমিংয়ের রোগীরা স্বপ্ন থেকে জেগে উঠলেও থাকেন ক্লান্ত। ভয়ঙ্কর ব্যাপার হলো ম্যালাডেপটিভ ডে ড্রিমিংয়ের রোগীরা ক্রমাগত ভুগতে থাকে অনুশোচনায়। তারা বুঝতে পারে তারা তাদের জীবনকে নষ্ট করছে। এই যে জীবন থেকে বিচ্ছিন্নতা, এখান থেকেই শুরু হয় আইসোলেশন। স্বপ্নের এক্সাইটিং লাইফটা বাইপাস করতে থাকে ক্রুয়েল রিয়েলিটিকে। এটা একটা কমফোর্ট জোন, একটা ভীষণ ব্যক্তিগত আশ্রয়। কিন্তু এই স্বপ্ন শুধু কমফোর্ট জোন কিংবা এসকেপ রুট হলে এত চিন্তার কিন্তু কিছু ছিল না। পেশেন্ট হিস্ট্রি সার্ভে করলে দেখা যায় ম্যালাডেপটিভ ডে ড্রিমিংয়ের রোগীরা একসময় এসে ADHD অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে ভোগা শুরু করেন। আবার উল্টোটাও হয়, যারা ADHD রোগী তারাও একসময় এসে ম্যালাডেপটিভ ডে ড্রিমিংয়ে ভুক্তভোগী হন। যেহেতু ADHDতে ভোগা মানুষরা নিজেদের অ্যাটেনশন নিয়ে স্ট্রাগল করেন সবসময়, তাদের জন্য এই স্বপ্নটা হয়ে যায় অন্যরকম একটা সলিউশন। অনেক ম্যালাডেপটিভ ডে ড্রিমার্স জানিয়েছেন তাদের মধ্যে OCD অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সিনড্রোম দেখা যায়। যেহেতু একই স্বপ্ন তারা বারবার দেখেন, তাই সেই স্বপ্নটা পারফেক্ট না হওয়ার আগ পর্যন্ত তারা দেখতেই থাকেন মেন্টাল রিচুয়ালের মতো করে। যতক্ষণ না তারা পারফেকশন পাচ্ছেন স্বপ্নটা নিয়ে, তারা ততক্ষণই অবসেস থাকেন। দার্শনিক জা পল সার্ত্রে লিখেছিলেন, এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স। অর্থাৎ মানুষের প্রথম দায়িত্ব এক্সিস্ট করা, বেঁচে থাকা। জন্মের সময় মানুষ এমন কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে আসেনি যে তাকে স্পেসিফিক কোনো কিছু করতেই হবে। প্রকৃতির বিধান হচ্ছে জীবনের পথ ধরে এগোতে এগোতে সে নানাবিধ সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্তগুলোই মূলত নির্ধারণ করবে দিন শেষে সে কেমন মানুষ হবে, তার জীবন অর্থবহ হবে কিনা। তাহলে যারা ম্যালাডেপটিভ ডে ড্রিমার্স, তাদের জীবনের পারপাস কি, তারা কেন বেঁচে আছে? প্রশ্নটা সস্থানে রেখে এবার আরেকটু সামনে যাই। ম্যালাডেপটিভ ডে ড্রিমিংয়ের সাথে খুব ভালো মিল আছে প্লেটোর অন্যতম আলোচিত অ্যালিগরি অব দ্য কেভ থিওরির। অ্যালিগরি অব দ্য কেভে মূলত এমন কিছু গুহাবাসীর কথা বলা হয় যাদেরকে একটি গুহার মধ্যে শেকল দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে। তাদের সবার মুখ গুহার দেয়ালের দিকে ফেরানো, যে কারণে এই গুহাবাসীরা শুধু একটা জিনিসই দেখতে পায় সবসময়, সেটা হচ্ছে দেয়ালে তাদের ছায়া। এই গুহাবাসীর কাছে এই ছায়াটাই রিয়েলিটি। কিন্তু যদি এই মানুষেরা মুক্ত হতো, তারা যদি তাদের গুহার বাইরে যেতে পারত, তাহলে তারা দেখতে পেত বাইরের পৃথিবী, জানতে পারত ছায়ার বাইরেও একটা গোটা পৃথিবী পড়ে আছে সেখানে। প্লেটোর অ্যালিগরি অব দ্য কেভের মূল ব্যাপারটাই এটা এস্টাবলিশ করা যে হিউম্যান পারসেপশন অত্যন্ত লিমিটেড এবং বায়াসড। এবার যদি ম্যালাডেপটিভ ডে ড্রিমিংয়ের সাথে বিষয়টাকে কানেক্ট করতে চাই, দেখব এই রোগের ভুক্তভোগী মানুষেরাও আটকা পড়ে আছে একটা গুহায়। সেই গুহায় আটকা থেকে তারা একটা রিয়েলিটি বানায়। এই রিয়েলিটি গুহার সামনে সেই ছায়ার মতো, সেই ছায়ার মায়াতেই কেটে যায় তাদের বাকি পুরো জীবনটা। যদিও ম্যালাডেপটিভ ডে ড্রিমিং এখনও ডায়াগনস্টিক এবং স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডারে অফিসিয়ালি রেকগনাইজড নয়, তবে মেডিকেল সায়েন্সেও এরই মধ্যে বেশ তোলপাড় ফেলে দিয়েছে এই রোগ। ম্যালাডেপটিভ ডে ড্রিমিংয়ে আক্রান্ত মানুষের ব্রেইনের এক্সিকিউটিভ কন্ট্রোল নেটওয়ার্ক কাজ করে কম। এই নেটওয়ার্কের মূল কাজ ফোকাস, ওয়ার্কিং মেমোরি এবং ব্রেইনের অন্যান্য অংশের মধ্যে কানেকশন ঘটানো।
এক্সিকিউটিভ কন্ট্রোল নেটওয়ার্কের উইক নেটওয়ার্ক কিংবা লো অ্যাক্টিভিটির কারণে ম্যালাডেপটিভ ডেড্রিমিংয়ে আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফেরাটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু এমনটা তো আর সারা জীবন চলতে পারে না। কিভাবে বের হওয়া যাবে এই সর্বগ্রাসী স্বপ্নের বাবল থেকে? এই জন্য প্রথমেই যেটা করতে হবে তা হচ্ছে সমস্যাটাকে চিহ্নিত করা এবং অ্যাকসেপ্ট করা। প্রথমে প্রশ্ন করতে হবে, আমার কোনো ইমোশনাল ক্রাইসিস থেকে কি এই স্বপ্নের জন্ম? আমি এই স্বপ্ন কেন দেখছি? ডোপামিন হিট করানোর জন্য, শূন্যতা থেকে মুক্তির জন্য, নাকি রিয়েলিটি থেকে পালানোর জন্য? এরপর যে কাজটি করতে হবে তা হচ্ছে নিজের জন্য একটি জার্নাল মেনটেন করা। সেখানে এই স্বপ্নের সমস্ত বর্ণনা লিখে রাখতে হবে। কিভাবে এই স্বপ্ন শুরু হয়, কি করলে এই স্বপ্ন ট্রিগার্ড হয়, স্বপ্ন শুরু হলে সেখানে কি কি থাকে, স্বপ্নের শুরু শেষ কেমন, স্বপ্ন শেষে শারীরিক ও মানসিক অবস্থা কেমন হয়, ইত্যাদি সব কিছু। নেক্সট স্টেজে এখন খুঁজতে হবে কিভাবে এবং কখনের উত্তর। ম্যালাডেপটিভ ডেড্রিমারদের বিক্ষিপ্ত থট প্যাটার্নকে ঠিক করার কাজ করে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। তাই এই পর্যায়ে এসে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিস্টদের সাহায্য নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেসব মোমেন্ট বা সিচুয়েশনে ম্যালাডেপটিভ ডেড্রিমিং ট্রিগার হয় সেসব মোমেন্টকেও কন্ট্রোল করার চেষ্টা করতে হবে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে। মাইন্ডফুলনেস রাখতে হবে। প্রতিদিনের জন্য একটা ভালো প্র্যাকটিস 5-4-3-2-1 সেন্সরি রুল। যে 5টা জিনিস আপনি দেখেছেন, যে 4টা জিনিস আপনি অনুভব করেছেন, যে 3টা জিনিস আপনি শুনছেন, যে 2টি জিনিসের আপনি ঘ্রাণ পাচ্ছেন কিংবা যে একটি জিনিসের আপনি স্বাদ পাচ্ছেন, সেই সব নিয়ে লিখুন। এই প্র্যাকটিসের মাধ্যমে যেটা হবে, আপনার থটটা রিয়েলিটিতেই থাকবে, হাইপার রিয়েলিটির দিকে যাবে কম। এছাড়া ফিজিক্যাল অ্যাক্টিভিটি জীবনের সব ক্ষেত্রে কিছু ছোট ছোট টার্গেট সেট করা এবং সেগুলোতে অ্যাচিভ করার চেষ্টা করা, এগুলো কার্যকরী ভূমিকা রাখে এই লুপ থেকে বের হয়ে আসার জন্য। নিজের ওপর থেকে ভরসা হারানো যাবে না কোনোভাবেই। পাশাপাশি আরেকটা জিনিস বুঝতে হবে, কিছু মানুষের জন্য ম্যালাডেপটিভ ডেড্রিমিং নিছক কোনো স্বপ্ন নয়। জীবনযুদ্ধে নাকাল হতে হতে তারা এতটাই বিপর্যস্ত, তাদের জন্য এই স্বপ্নই হয়ে গিয়েছে রিয়েলিটি থেকে বাঁচার একমাত্র অবলম্বন। তারা আটকা পড়ে ফ্যান্টাসি আর রিয়েলিটির মাঝামাঝি একটা নো ম্যানস ল্যান্ডে। এই প্রসঙ্গে বিখ্যাত সাইকোলজিস্ট কার্ল জাং বলেছিলেন, হু লুকস আউটসাইড ড্রিমস, হু লুকস ইনসাইড অ্যাওয়েকস। ম্যালাডেপটিভ ডেড্রিমিংয়ের চক্রে যারা আছেন তাদের লড়াই এখন একটাই, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়া। কার্ল জাং বলেছিলেন, আপনার হৃদয়ে একটা প্রচণ্ড ব্যক্তিগত কুঠুরি আছে, সেই কুঠুরির দরজার নামই স্বপ্ন। স্বপ্ন আপনাকে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিক, আপনাকে হাসাক, কাঁদাক, মানসিক প্রশান্তি দিক, আপনাকে মুখোমুখি করুক মিঠে করা বহু কিছুর। এই স্বপ্ন অপার্থিব থাকুক, আপনাকে আপনার জীবনকে গ্রাস না করুক। জীবন হুট করেই তাসের ঘর না হোক, হোক অর্থবহ, হোক রঙিন স্বপ্নের মতোই ফুরফুরে। জীবন কাটুক নির্ভার, নিশ্চিন্তে।